নমস্কার, আমি রুমিতা। আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দীর্ঘ 4-5 মাস ধরে নানা রকম প্রস্তুতি টানাপোড়েনের পর অবশেষে আমার বাবা মা এসে পৌঁছলো প্যারিসে আমাদের ঘরে। দুদিন সম্পূর্ণ বিশ্রামের পর প্যারিসের অন্যতম আকর্ষণীয় যে জিনিসটি আইফেল টাওয়ার দেখাতে নিয়ে চললাম বাবা মাকে। আজকে আপনাদের সাথে সেই গল্পই শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই গল্প। এই 2 দিনে বাবাকে অবশ্য আমাদের লোকাল ট্রাম স্টেশন, মেট্রো স্টেশন আর বাজার ঘুরে দেখিয়েছি এবং বাবা দেখে তো খুব এক্সাইটেড। আর এই বাবাকেই প্যারিসে আসার জন্য রাজি করাতে আমাকে 1 বছর কথা বলতে হয়েছে বাবার সাথে। কিছুতেই প্যারিসে আসতে রাজি হচ্ছিল না। যাই হোক, এখন আমরা সদলবলে চলেছি আইফেল টাওয়ার দেখতে। প্রথমে আমরা মেট্রো নিয়েছিলাম, তারপরে আরইআরসি ট্রেনে করে একদম আইফেল টাওয়ারের কাছেই পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড জয় আমাদের ট্যুর গাইড। ওই বাবা মাকে সব কিছু বোঝাচ্ছিল, কোথা থেকে কি ছাড়ে, কোথায় গেলে কি দেখতে পাওয়া যায় এইসব। 330 মিটার উঁচু আইফেল টাওয়ার, যেটা প্যারিসের সব থেকে উঁচু স্ট্রাকচার, সেটাকে সামনে থেকে দেখতে চোখের সামনে একদম যে কেউ আশ্চর্য হবে। বাবা মার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি, ভীষণ আশ্চর্য হয়েছে এই আইফেল টাওয়ারকে দেখে এবং তাদের দেখে মনে হলো তারা বেশ আনন্দও পেয়েছে। আমরা এখানে যতবারই আসি ততবারই ভালো লাগে, কখনোই বোরিং ফিল হয় না। কি এক আশ্চর্য টান আছে এই আইফেল টাওয়ারে। আর এই লোহা স্ট্রাকচারটা দেখতেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ প্যারিসে আসেন ঘুরতে। 2012 সালে যখন প্রথম এই আইফেল টাওয়ার দেখতে এসেছিলাম, তখনও যেমন ভালো লেগেছিল, এত বছর পরে এখনও তেমনিই ভালো লাগে এটাকে দেখতে। ওই যে ছোট্ট যে লাল স্পটটা দেখা যাচ্ছে, এটা হলো আইফেল টাওয়ারের মাথায় ওঠার লিফট। আমরা আজকে লিফটের টিকিট পাইনি, আমরা পরে একদিন লিফটে উঠব। আইফেল টাওয়ারের নিচে বাবা মার ফটো সেশন চলছে। যে 3 ঘন্টা এখানে কাটিয়েছি, প্রতিটা মুহূর্তই আমাদের ফটো সেশন করেই কাটিয়েছি। এই হলো আইফেল টাওয়ারের সামনে সেন নদী। আমাদের সামনে দিয়ে একটা কার্গো শিপ যাচ্ছে। আইফেল টাওয়ারের সামনে থেকে এই সেন নদীর উপরে প্রচুর ক্রুজ রাইড শুরু হয়। এগুলো সেন নদীর উপর থেকে প্যারিসের বিভিন্ন দ্রষ্টব্য জিনিসগুলো সাইট সিনিং করায় আর কি। এগুলো রেটও বিভিন্ন রকম হয়, বিভিন্ন ফেসিলিটির উপর নির্ভর করে এগুলোর রেট থাকে। প্যারিসে ঘুরতে আসার সব থেকে ভালো সময় হলো এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত। এরপরে সেপ্টেম্বর থেকে হালকা হালকা বৃষ্টি আর বেশ ঠান্ডাও শুরু হয়ে যায়। আপনারা সবাই জানেন 2024 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে, আর সেই অলিম্পিকের লোগোই এখানে ডিসপ্লে করা আছে। সবাই এখানে বসে বেশ ছবি তোলে। প্যারিসে কিন্তু আইফেল টাওয়ার ছাড়াও অনেক কিছু দেখার আছে, যেমন লুভরে মিউজিয়াম, পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি মিউজিয়াম, নত্রে দাম, স্যাক্রে কর, কনকর্ড, অনেক কিছুই আছে। দেখুন এই ক্রুজটা কত বিশাল। এই ক্রুজটায় ডিনার সার্ভিস আছে। সামনের এই বিল্ডিংটা ট্রোকাডেরো প্যালেস নামে পরিচিত। আমরা যাব ওই দিকটাতে। ওই দিকটা থেকে আইফেল টাওয়ারের ভিউ খুব সুন্দর আসে। লোকটা কি ভালো বাজানো না। এখানে এরকম প্রচুর দেখা যায়, ভালো ভালো মিউজিশিয়ানরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লে করছেন। এবার আমরা ট্রোকাডেরোর দিকে যাচ্ছি, এই জন্য আমাদেরকে রাস্তা পার হতে হবে। ট্রোকাডেরোতে খুব সুন্দর একটা গার্ডেন আছে, আর আছে ফোয়ারা, কিন্তু ফোয়ারাগুলো এখনও চালু হয়নি, সবই বন্ধ আছে। অলিম্পিকের সময় এখানে অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, সেই জন্য ফোয়ারাগুলোকে সব তুলে ফেলা হয়েছিল, এখন আবার নতুন করে বসাচ্ছে।
বাবা ব্যাগটা আমার কাছে দিয়ে দাও। ছবি এখান থেকে আইফেল টাওয়ারকে খুব ভালোভাবেই ক্যামেরা বন্দি করা যায়। ক্যামেরাকে আঁকানো বাঁকানোর কোনো প্রয়োজন হয় না। এই জন্য এই জায়গাটা বাবা মার আসার ইচ্ছে না থাকলেও জোর করে নিয়ে এসেছি। অনেকটা সিঁড়ি বাইতে হবে, অনেকটা উঁচু, এই জন্য ওরা আসতে চাইছিল না। আমরা ভুট্টা ভাজা খেতে খেতে উপরে চলেছি। এখানে 3টে লোক ডান্স পারফর্ম করছিল। শ্রেয়া ঘোষালের গাওয়া হিন্দি দেবদাসের একটা বিখ্যাত গানের উপর। গানটা দিতে পারলাম না, কপিরাইট হয়তো লেগে যাবে সেই জন্য। কিন্তু আইফেল টাওয়ারের সামনে দেশ বিদেশের এত পর্যটকের সামনে নিজের দেশের গান বাজছে, এটার অনুভূতিটাই আলাদা। এখানটা দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এই সামনের চত্বরটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এখানে যারা দাঁড়িয়ে সময় কাটিয়েছেন একমাত্র তারাই অনুভূতিটা বুঝতে পারবেন। এখান থেকে নেমে আমরা আইফেল টাওয়ারের সামনে যে লনটা আছে ওখানে গিয়ে বসবো, কারণ এরপরে রাতে যে আইফেল টাওয়ারের লাইটিংটা হয় সেটা আমরা দেখব। আর সেটা দেখার জন্য আমাদের এখনও বেশ 1 ঘন্টাখানিক সময় অপেক্ষা করতে হবে। বাড়ি থেকে টুকটাক কিছু খাবার দাবার বানিয়ে এনেছি, ওগুলো ওখানে বসে খাবো আর একটু আড্ডা দেব। সামনে লাল জামা পরা মেয়েটিকে দেখুন, ও তো নিচে বসেছে ছবি তুলছে, কিন্তু ওর বাড়ির লোকের অবস্থাও খারাপ। রাস্তার উপর সে শুয়ে পড়ে ওর ছবি তুলে দিচ্ছে। এই হলো আইফেল টাওয়ারের মাহাত্ম্য। মানুষের পাগলামি লেভেল দেখ। আইফেল টাওয়ারের সামনের লনে বিছানার চাদর পেতে হাত পা ছড়িয়ে আমরা বসে পড়েছি, আর টুকটাক কিছু খাবার দাবার এনেছিলাম সেগুলো খাচ্ছি। আর এই করতে করতেই প্রায় সন্ধে হয়ে এসেছে। আমাদের মতোই হাজার হাজার লোক এখানে বসে রয়েছে আইফেল টাওয়ারের লাইটিং দেখবে বলে। একটা রাত 10টায় হবে প্রথম লাইটিং। এখন ফ্রান্সের সন্ধ্যা হয় 9:30 নাগাদ, সেই জন্য 10টায় প্রথমবার লাইটিং হবে। তারপরে প্রতি ঘন্টায় ঘন্টায় লাইটিং হবে। চারিদিকের এত ভাষা, বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ সব মিলেমিশে গেছে সৃজনের কাছে। সব মিলিয়ে মিশিয়ে ও একটা নিজস্ব ভাষা তৈরি করেছে। সবাই যখন অনর্গল কথা বলে তখন ও কোনো ভাষাতেই কথা বলতে পারে না, তখনও নিজের ভাষায় অনর্গল বকতে থাকে। কেউ বুঝুক না বুঝুক ও ওর কথা চালিয়ে যায়।
আচ্ছা, আমিও শুনলাম আর ওটাও বন্ধ হয়ে গেল। রাত প্রায় 10:15 বাজে। আইফেল টাওয়ারের প্রথম লাইটিং শেষ। এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। আগামী 2 মাস বাবা মা আমাদের কাছে প্যারিসে থাকবে। তখন আমরা প্যারিসের বিভিন্ন জায়গা বাবা মাকে ঘুরিয়ে দেখাবো আর ভিডিও করে এই চ্যানেলে শেয়ার করব। আমার আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য গল্পটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন গল্পে।